হয়তো দেখা গেছে ওই বছর এত বৃষ্টি বা এত রোদ যে মানুষ হয়তো মানে বুননি করতে পারে। এখন যেটা হয় যে এই যে পাইন পড়ার যে বৃষ্টির কথা বললাম এটার জন্য আর মানুষ কেউ বসে নেই। সে আরো ১-২ মাস আগে ওই সেচের মাধ্যমে দিয়ে দিয়েছে। কি বলে যে বীজ বপন করা হয়ে গেছে। এখন বরং সে ওই নিড়ানি দিচ্ছে বা ফসল অনেকটা বড় হয়ে গেছে। এই যে এই প্রত্যেকটা জায়গায় আমরা দেখব যে আমরা যত বেশি আধুনিকায়িত হচ্ছি, আমরা যত বেশি ভোগবাদী হবার চেষ্টা করছি বা ভোগবাদী হচ্ছি, প্রকৃতির সাথে আমাদের ততই একটা দূরত্ব অর্থাৎ প্রকৃতির উপর নির্ভরশীলতা আমাদের হচ্ছে। আমরা এক ধরনের দূরত্ব বা বিচ্ছেদ হয়ে যাচ্ছে। ফলে পরিবেশগত সংকটও দেখা দিয়েছে। অর্থাৎ আপনি ওই যে যেটা বললাম যে গরম লাগলে যে গাছের ছায়ায় যে বসতেন, এখন আপনার সেই গাছের ছায়ায় বসবার প্রয়োজনীয়তা নাই। সুতরাং ওই গাছটারই আপনি প্রয়োজন মনে করছেন। যে ওই গাছটা থাকলে এখানে ছায়া পেতাম সেই বিষয়টি বরং দেখা গেল যে কোন এক সময় কোন এক প্রয়োজনে গাছটি কেটে ফেলা হলো যে এখন আর আপনার উপর নির্ভরশীলতা নেই। তো সেইভাবে মানুষ যখন প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে তখন প্রকৃতির সাথেও মানে মানুষের কি বলা যায় যে প্রকৃতির যে দায়ভার বা প্রকৃতিকে সংরক্ষণের যে প্রচেষ্টা সেইটি অনেকটা কমে গেছে এবং সেই কারণে এখন দেখবেন বিভিন্ন জায়গায় যে যেমন এই যে বলা হচ্ছে যে ঢাকায় বিভিন্ন রকম মানে যে বিশেষ করে করোনার সময় এই আলোচনাটা বেশি আসছে যে বিল্ডিং গুলো এমন ভাবে নির্মাণ করা দরকার যে এখন আমাদের ঢাকায় বিভিন্ন জায়গায় দেখবেন ক্লাস টাওয়ার বড় বড় বিল্ডিং একবারে ক্লাসে এবং এটি কমপ্লিটলি আপনার সেন্ট্রাল এসি দ্বারা নিয়ন্ত্রিত আপনি ওইটার মানে ১ ঘন্টার ভিতরে অবস্থান করতে পারবেন না উইদাউট এসি। তো এই জায়গা থেকে এখন ফিরে আসবার জন্য যে নতুন প্রযুক্তিতে ভবন নির্মাণ করতে হবে যাতে এই কমপ্লিটলি এত বেশি বিদ্যুৎ কনজাম্পশন করতে না হবে এত বেশি নির্ভরশীলতা ন্যাচারাল যেই মানে সুবিধা ন্যাচারাল আলো বাতাস এইটি যেন আমরা প্রত্যেকটা বিল্ডিং এ এবং এখন অলরেডি সেরকম একটা প্রচেষ্টা বা প্রবণতা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেখা মানে আপনাদের হয়তো কারো কাছে আমি ঠিক নিশ্চিত জানি না সোশ্যাল মিডিয়ার খবর তো এগুলো অনেক সময় ফেক হয়। সেটা হলো যে এই যে কয়েকদিন আগে ভারতের কোন শীর্ষ ধনীর জন্য বিয়ে মানে ছেলের বিয়ে হলো না বলতে পারবেন? মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি হ্যাঁ তার ছেলের বিয়ে হলো তো এটি ওই যে বললাম যে ফেসবুকে দেখা এটা আসলে কতটা ঠিক জানি না যে এই মুকেশ আম্বানির বাড়িতে করে এসেছিল এবং সেই বাড়ি এমন ভাবে যে আপনি যারা কেউ দর্শনার্থী গেলেও সে ওই সম্ভবত ৭ তলা পর্যন্ত যেতে পারে এরপরে আর যেতে পারে না সে যদি যাওয়ার চেষ্টাও করে তো ঘুরে ঘুরে আবার সে নিচে চলে আসে এটা অটোমেটিক সিস্টেম। এখন মুকেশ আম্বানির বাড়ি এসি নাই মানে কি মানে সে আহ, মানে তার এসি চালানোর বা এসি কেনার সামর্থ্য বা এসি ব্যয় নির্বাহের কোনো সমস্যা আছে বরং এটিকে তিনি অনেক বেশি খরচ করে এমন ভাবে তৈরি করেছেন যে এসি ছাড়াই ওটি ঠান্ডা থাকবে যেমন উদাহরণ দিই যে আমরা নর্মালি ধরেন যে এখন আগে এক সময় আমরা মোজাইক ব্যবহার করতাম এখন টাইলস ব্যবহার তা টাইলস খুব দ্রুত গরম হয়ে যায় তা আপনি যদি টাইলস ব্যবহার না করে সেখানে ধরেন যে আপনার পাথর ব্যবহার করেন ওই যে কি পাথর বলে এগুলা যে মার্বেল পাথর সরি মার্বেল পাথর মার্বেল পাথর হ্যাঁ এই যে বিভিন্ন দেখুন মসজিদ বা যারা বেশ খরচ করে যারা বাড়ি টাড়ি নির্মাণ করতে পারে অনেক বেশি মানে এগুলো বেশ দাম এই মার্বেল পাথর কিন্তু খুব ঠান্ডা ইভেন ওটা রোদ অনেকক্ষণ পড়লেও দেখবেন যে গরম হয় আমার মানে সরি একটা ব্যক্তিগত উদাহরণ দিই মানে ভারতে বেড়াতে গিয়েছি তো ওখানে বেড়াতে যে প্রথমে আমরা দিল্লিতেই শিখেছি বলে যে দিল্লি মসজিদ দেখতে গিয়েছি তো মসজিদে ওখানে তো সঙ্গত কারণে জুতা খুলে যেতে হবে তো ওইখানে যাওয়ার পরে ইট এবং ওই টাইলসের মতো যেটা ছিল মানে পাড়া দেওয়ার সাথে ভীষণ গরম মানে একেবারে আটকে ওঠার মতো এবং ওইখানে খুব বেশিক্ষণ থাকা তো দ্রুত ওইটা পার হয়ে এসে গেল এরপর ওখান থেকে আহ যদি আমি ভুল না বলি সম্ভবত আহ ওখান থেকে আসলাম হলো আর একটা জায়গা পরে মানে পরের দিন ওই দিন না আপনার আর এই মুহূর্তে নাম ভুলে গেছি ওইদিকে যাও তো ওইখানেও যথারীতি ওরকম রোদের মধ্যে খালি পায়ে ওখানে যেতে হবে। তা আমি তো ভিতর ভিতরে আগের দিনের অভিজ্ঞতা আটকে ওঠার মতো গরম তো ওইভাবে সাবধানে পা দিয়েছি যে দ্রুত বাট পা দেওয়ার পরে দেখছি না ওটা ঠান্ডা পরে আমি খেয়াল করলাম যে আসলে ওটা হচ্ছে এই মার্বেল পাথর বসানো আর ওখানে ছিল মোজাইক এই যে যেটা আমরা পার্থক্যটা বললাম যে হ্যাঁ আপনার বাসা আপনি যদি এইভাবে তৈরি করতে পারেন তাহলে দেখা যাবে যে একটি পরিবেশ বান্ধব হবে এটি ন্যাচারালি ঠান্ডা থাকে আবার একটু গরমকালে যে ঠান্ডা শোষণ করে তাও গরমকালেও এটি আবার আপনাকে একটা কমফোর্টেবল ওয়েদার তো সেই কারণে আমরা যেটা বলছি যে এই যে পরিবেশের সাথে মানুষের দূরত্ব তৈরি আমরা এখন ঢাকাকে এই পোস্টমডার্নের যেমন সাফল্য এখানে মানুষকে এখন মানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই যে আমরা মানে আধুনিকায়ন ঘটেছে
বা আমরা এই যে অনেক বেশি ভোগবাদী হচ্ছি, শিল্পায়নের অনেক সুফল আমরা গ্রহণ করছি, বাট এর একটা নেতিবাচক দিকও আছে। প্রকৃতির সাথে আমাদের আহ বিচ্ছেদ বলি বা দূরত্ব বলি, এটির ফলে আমরা আসলে অনেক বেশি মানে এক ধরনের ভঙ্গুরতার দিকে চলে যাচ্ছি। বরং আমরা যদি সবকিছুকে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি করতে পারি বা পরিবেশ বান্ধব করতে পারি যদি, তাহলে এই ভোগবাদ বলি বা এই যে আমাদের খরচের জায়গাগুলো বলি, এগুলো বরং আস্তে আস্তে কমায় ফেলা, এটি আমাদের সামগ্রিকভাবে আমাদের পরিবেশ এবং সমাজের সুরক্ষা নিশ্চিত। গিডেন্স পরিবেশের সাথে মানুষের সম্পর্ককে পুনর্গঠন করার উপরে জোর দিয়েছেন, অর্থাৎ ওই যে আবার ব্যাক টু দ্য এনভায়রনমেন্ট, যে প্রকৃতিতে আবার ফিরে যাও, সেরকম একটা স্লোগান বা সেরকম একটা মনোভাব যে আসলে পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে না, বরং পরিবেশের কোলেই নিজেকে সমর্পণ করে আমরা আমাদের অ্যাকচুয়াল সাস্টেনেবিলিটিকে আমরা তুলে আনতে পারি। এবং তিনি যেটা বলেছেন যে একটি পরিবর্তনশীল আধুনিকীকরণ এই পদ্ধতির পক্ষে অভিমত ব্যক্ত করেন, যা পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সামাজিক কাঠামো, প্রযুক্তি এবং এগুলোর চর্চা সংস্কারের সাথে যুক্ত। যেটা ওই যে বললাম যে হ্যাঁ, আমরা আধুনিকায়নকে অস্বীকার করতে পারবো না। এই সময় এসে আমি যদি বলি যে না আমি আহ, মানে কি বলে যে মোবাইল চালাবো না বা আমি আমার এসি ব্যবহার করবো না, এতটা বিপ্লবী হওয়া সম্ভব না। কিন্তু এটা যেটা বলেছেন যে এখানে এক ধরনের পরিবর্তনশীল আধুনিকীকরণ, এইটার মধ্যে একটা সমন্বয় করা যেতে পারে এবং এই চর্চাগুলো সংস্কার করা যেতে পারে। ওই যে যেটা বললাম যে ঠিক আছে আমরা এসি লাগাবো, কিন্তু আপনি যদি গ্লাস টাওয়ার না করে সেটাকে মানে পর্যাপ্ত মানে অর্থাৎ আপনি যখন বিল্ডিং এর ডিজাইন করবেন তখনই যদি এইভাবে করেন যে না, যেন পর্যাপ্ত আলো বাতাস, অর্থাৎ দিনের আলো যতটুকু দরকার আমার ঘরে যেন দিনে লাইট জ্বালাতে না, যদি মোটামুটি বাইরে বাতাস থাকে আমি যেন সেই বাতাসটা পাই, আমার তখন এসি চালাতে না। এইভাবে এক ধরনের অর্থাৎ প্রযুক্তিগত জ্ঞান এবং পরিবেশগত জ্ঞান এর সাথে যদি আমরা একটা সমন্বয় সাধন করতে পারি, তাহলেই আসলে আমাদের এই যে মানে কি বলা যায় যে পরিবেশগত যে ঝুঁকি সেটি অনেকটা কমে আসবে। তার মধ্যে পরিবেশগত সমস্যাগুলি কেবল সরকারি বিধিবিধান বা ব্যক্তিগত আচরণের পরিবর্তনের উপর নির্ভর করে না, যে সরকার বলে দিল যে এটা করবে এটা করবে না, বিল্ডিং এইভাবে বানাবা, আমি মনে করলাম যে না আমি গাছ কাটবো না, এই ব্যক্তিগত বা সরকারের প্রচেষ্টার উপর না, বরং এখানে সমষ্টিগত পদক্ষেপ, অর্থাৎ সমাজে আমরা যে যে স্তরে আছি, ওই যে যেটা বলছিলাম যে কেবল একজন দুজনের ভাবনা না, আবার সমাজে সম্মিলিত না, মানে উদ্ভূত পরিস্থিতি ওই অঞ্চলের মানুষের সবাই মিলেই আমরা যেটা মনে করি যে আমাদের জন্য এটি করা দরকার, আমাদের জন্য এটি মঙ্গলময়, এইভাবে সমষ্টিগত ভাবে বা পদ্ধতিগত পরিবর্তন, এই বিষয়ের উপরে তিনি গুরুত্ব আরোপ করেছেন। গিডেন্স পরিবেশ ঝুঁকি এবং অনিশ্চয়তার ভূমিকার উপরও গুরুত্ব দিয়েছেন। তার মধ্যে পরিবেশগত সমস্যার বৈশ্বিক প্রকৃতি যেমন জলবায়ু পরিবর্তন এবং এর অনিশ্চয়তা বিষয়ে আন্তর্জাতিক স্বীকৃতি যেমন দরকার তেমনি প্রয়োজন অভিযোজিত শাসন ব্যবস্থা। কথাগুলো ওই যে যেটা বলছিলাম যে তাত্ত্বিক কথা একটু খটোমটো ব্যক্ত করছি, যদি আমরা এটাকে মানে সামারাইজ করি বা বোঝার চেষ্টা করি, সেটা হলো যে তিনি বলেছেন যে আহ, এই যে আমরা পরিবেশগত ঝুঁকি বা অনিশ্চয়তা এটা থাকে এবং এটাকে আমাদের সবসময় বিবেচনাও রাখতে হবে। এই ক্ষেত্রে এই যে পরিবেশগত যে সমস্যার এটা বৈশ্বিক প্রকৃতি বা এই যে জলবায়ু পরিবর্তন যেটি কোনো বাউন্ডারি মানছে না, জলবায়ু পরিবর্তনের ফলে আমরা গোটা বিশ্ব বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো বেশি ঝুঁকির মধ্যে আছে। তো এইটার অনিশ্চয়তার বা এটার আন্তর্জাতিক স্বীকৃতি লাগবে এবং সবাই মিলে এটা প্রশমনের চেষ্টাও করতে হবে। আমরা এই যে বিভিন্ন জায়গায় জলবায়ু পরিবর্তনের যে সম্মেলন গুলো হয়, জলবায়ু সম্মেলন, ক্লাইমেট চেঞ্জ সামিট, ক্লাইমেট সামিট, এই যে সব জায়গা বা এই যে বিভিন্ন শিল্পোন্নত দেশগুলোকে বলা হয় যে তারা এই পরিবেশ ঝুঁকি মোকাবেলার জন্য একটা ফান্ড তারা দিবে এবং বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলো সেই ফান্ড ব্যবহার করে তারা এই সাস্টেনেবিলিটি নিশ্চিত করবে। এইটিকে তিনি অস্বীকার করেন এবং বলেছেন যে এটি দরকার, এটি করতে হবে। পাশাপাশি অভিযোজনের ব্যাপারও গুরুত্ব দিতে হবে, মানে এটা কেবল শাসন ব্যবস্থা না, মানে অভিযোজন যে কোনো জায়গায় যে উদ্ভূত পরিবেশের মধ্যে আমরা কিভাবে বা এই যে পরিবর্তন যেটি ঘটে তার মধ্যেও মানে পরিবেশের এই পরিবর্তনটাকে মেনে নিও এইখানে আমরা কিভাবে সাস্টেন করতে পারি বা এটার সাথে কিভাবে অভিযোজন বা অ্যাডাপ্ট করা যায়, অর্থাৎ মানিয়ে নেওয়া যায়, সেই ব্যাপারে গুরুত্ব দিতে হবে যে মানিয়ে নেওয়ার সংস্কৃতি, সব পরিবর্তনকে আমরা চাইলেই মোকাবেলা করতে পারবো না বা সব পরিবর্তনকে আমরা ঠেকাতেও পারবো না। তো সেই ক্ষেত্রে ওই পরিবর্তনকে অনিবার্য মেনে নিয়েও তার সাথে আমরা কিভাবে অভিযোজন করতে পারি বা অ্যাডাপ্ট করতে পারি সেই বিষয়ের উপরও তিনি গুরুত্ব আরোপ করেছেন। তিনি আরো মনে করেন পরিবেশগত ঝুঁকি সমূহ
কার্যকরভাবে মোকাবেলার জন্য প্রতিটি সমাজ ব্যবস্থাকে অবশ্যই চলমান অবস্থা পর্যবেক্ষণ এবং তার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং পরিবর্তিত অবস্থার সাথে সামঞ্জস্য বিধান করে চলতে হবে। যে বর্তমানে যে ঝুঁকি বা যেই অবস্থাটি আছে সেটি আমরা দেখব, তার থেকে অভিজ্ঞতা অর্জন করব বা শিক্ষা নিব। পাশাপাশি যে পরিবর্তিত অবস্থার সাথে নিজেরা কিভাবে সামঞ্জস্য বিধান করা যায়। যেমন ধরে নেন একটা সময় যদি এখানে দক্ষিণবঙ্গে কারো বাড়ি থাকে, যে ন্যাচারাল প্লাবন যখন হতো, মানে যেটাকে আমরা স্বাভাবিক, এখন বন্যা ভর্তি, বাট একটা সময় এই বর্ষাকালে স্বাভাবিক অবস্থা থাকতো যে একেবারে প্রত্যেকটা বাড়ির কানায় কানায়, ইভেন কোনো কোনো বাড়িতে পানি উঠে যেত, টইটুম্বুর অবস্থা, এক জায়গা থেকে আরেক জায়গায় নৌকায় যেত। তো সেই রকমের অবস্থায় আহ ধান যেগুলো হতো সেই ধানগুলোর খুব লম্বা হতো, পানি বাড়ার সাথে সাথে ধান, ইভেন একটা ধান 10 ফিট 15 ফিট পর্যন্ত লম্বা হতো। এরপরে যখন পানি আবার নামতো, এরপর ধানও আস্তে আস্তে মানে ধান তখন ছোট হয়ে যেতে, ব্যাপারটা ধান ধান ওই যে যেটাকে বলে আমরা একটা হাঁটু ভেঙে, ধরেন একটা মানুষ লম্বা হয়ে আছে, তারপরে সে হাঁটু ভেঙে বসছে, তারপরে সে বসছে, এরপর এই রকমের সে ধানও আস্তে আস্তে ওইভাবে ওই যেটাকে বলে হাঁটু ভেঙে দেওয়ার মতো, এবং এক সময় সে আবার মাটির সাথে এস্টাবলিশ, সে ধান ওইভাবে 10 ফিট দাঁড়া হয়ে থাকতে পারে, কিন্তু সে আবার বসে ওই মানে কোনো বা হাঁটু হাঁটু ভাঙার মতো সে আবার জমিতে ঠিক এস্টাবলিশড হয়ে যায়। তো এইটা এক ধরনের ধান ছিল। এখন আর যেটি উৎপাদিত হয় না, তাহলে কারণ যে এখন ওইভাবে বর্ষা হয় না, এখন এই যে ইরিগেশনের মাধ্যমে যে ধানের মানে বড় জোর 3 ফিট মানে লম্বা হয়, বা কোনো কোনোটা আরো, যে দেখবেন যে ধানের উপরের মানে ধান কেটে নেওয়ার পর নিচে খড়ের অংশ আর খুব বেশি থাকে। তো এখন এই যে এই ধরনের ধান, এটা এক ধরনের ধরেন উদ্ভিদ। আবার এই যে বিশেষ করে বৃহত্তর খুলনা অঞ্চলে, সেখানে ওই যে আপনার লবণাক্ততার স্যালানিটির ঝুঁকি আছে। এখন এই যে গবেষণার মাধ্যমে যে এই যে লবণ সহিষ্ণু ধান বা লবণ সহিষ্ণু বিভিন্ন জাত উৎপাদন বা উদ্ভাবন করা, এইগুলো হচ্ছে সামঞ্জস্য বিধান বা অভিজাত, যে আমি হয়তো লবণাক্ততাটাকে আমি ঠেকাতে পারবো না, এটা একটা বড় ইস্যু, কিন্তু লবণের মধ্যে ধান বা মাছ বা বিভিন্ন রকমের ফসল উৎপাদন হতে পারে, সেইটা যদি আমি তৈরি করতে পারি, তাহলে লবণাক্ততার সমস্যা আমি অনেকটা মানে মোকাবেলা করতে পারবো। অভিযোজন বা সামঞ্জস্য বিধানের বিষয়গুলো এইভাবে হয় যে অনেক পরিবর্তনকে আসলে ঠেকানো যাবে না। সেই ক্ষেত্রে আমরা এই তার সাথে সামঞ্জস্য বা অভিযোজনের এই পদ্ধতিগুলো আমাদেরকে দেখতে হবে। এখন পর্যন্ত যে আলোচনা হলো, বিষয়গুলো পরিষ্কার কিনা, মানে কোথাও কোনো প্রশ্ন আছে কিনা, অথবা কেউ কিছু এর সাথে যোগ করতে চান কিনা? তোমার তো কারো কিছু বলবার নাই, আমরা কন্টিনিউ শেষ করতে হবে। আমার কি বলে যে ঠিক 10টায় আবার একটা ক্লাস আছে। জ্যাক বদ্রিলার্ড, তিনি ফরাসি সমাজতাত্ত্বিক, দার্শনিক এবং তাত্ত্বিক। তারও এই যে 1929 থেকে 2007 সালে তিনি মারা গেছেন। তিনি উত্তরাধুনিকতাবাদ, গণমাধ্যম অধ্যয়ন এবং সিমুলেশনের ধারণার উপরে কাজ করে খ্যাতি লাভ করেছেন, অর্থাৎ এই বিষয়গুলোর উপর তিনি জোর দিয়েছেন। তার মৌলিক কিছু মানে তাত্ত্বিক ধারণাগুলো এইরকম, মানে এটা এইভাবে বলেছেন, মডার্ন সোসাইটি ইজ ক্যারেক্টারাইজড বাই proliferation of simulation copies and hyper realities that have detached themselves from their original reference. আমি সে মানে যেগুলো একটু তুলনামূলকভাবে আনকমন ইংরেজি, সেটার ফাঁকে আমি এটা দিয়ে দিয়েছি, মানে বাংলাটা দেওয়া আছে, আপনাদের কাছে যখন যাবেন একটু সুবিধা। তার মধ্যে মানে বদ্রিলার্ড যেটা বলেছেন যে আধুনিক